দিল্লি লিগের স্ক্যাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নিউ দিল্লি লিগার পলিসিটি কি ছিল এবং তার জন্য কেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লি সিএম এবং মনীষ সিসোদিয়া এবং আরও অন্যান্যরা ছিল তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছিল এবং এই লিগার কেসে যাদেরকে অ্যারেস্ট করেছে ইডি কেন তাদের বেইল হচ্ছে না, আজকে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। অ্যালকোহলের উপর ট্যাক্স লাগিয়ে সরকার অনেক টাকা ইনকাম করে, যাকে আমরা বলে থাকি এক্সাইজ রেভিনিউ। এক্সাম্পল, মধ্যপ্রদেশে গত বছরে এক্সাইজ রেভিনিউ ছিল 12,000 কোটি টাকারও বেশি, কিন্তু 2020-21 দিল্লি এক্সাইজ রেভিনিউ ছিল শুধুমাত্র 6,000 কোটি টাকা। দিল্লি এক্সাইজ ডিপার্টমেন্ট মনীষ সিসোদিয়ার আন্ডারে ছিল। সিসোদিয়া মানতেন যে দিল্লি লিগার পলিসিতে অনেক প্রবলেম ছিল, কাস্টমার এক্সপিরিয়েন্স খারাপ ছিল এবং যে অ্যালকোহলের শপ রয়েছে সেগুলা যে কোনো জায়গায় রয়েছে এবং দিল্লির লোকেরা অন্যান্য রাজ্যতে গিয়ে এই অ্যালকোহলগুলো পারচেস করছে এবং অ্যালকোহল শপের ওনার যারা রয়েছে তারা ব্ল্যাকে এই অ্যালকোহলগুলো বিক্রি করে ট্যাক্স লুকাচ্ছিল এবং দিল্লি সরকারের অনেক লস হচ্ছিল। এর জন্য মনীষ সিসোদিয়া চেয়েছিলেন নিউ লিগার পলিসি ইন্ট্রোডিউস করতে, যাতে সরকারের এই যে লস হচ্ছিল সেটা ঠিক হয় এবং এই যে পুরো সিস্টেম সেটা ঠিক হয়। এই নিউ লিগার পলিসিতে কিছু ইম্পর্ট্যান্ট চেঞ্জেস করেছেন। ফার্স্ট হচ্ছে নাম্বার অফ শপ ইনক্রিজেস, সেকেন্ড হচ্ছে গভর্নমেন্ট ওনার শপগুলিকে প্রাইভেটাইজ করে দিতে, থার্ড হচ্ছে শপসের কিছু ক্রাইটেরিয়াতে পরিবর্তন করেছেন। 500 স্কোয়ার ফিটের জায়গার প্রয়োজন পড়বে, সিসিটিভি থাকতে হবে এবং সেখানে এসিও থাকতে হবে, সেই পরিবর্তন করে। ফোর্থ হচ্ছে লাইসেন্সের ফি বাড়িয়ে দিয়েছেন এবং বিডিং সিস্টেম ইন্ট্রোডিউস করেছেন যাতে সরকারের তার মধ্যে লস না হয়। এবং 5 হচ্ছে যারা এই বিডিংয়ে পার্টিসিপেন্ট করবে তাদেরকে 30 কোটি টাকা অ্যাজ এ সিকিউরিটি দিতে হবে এবং সেগুলো রিফান্ডেবল রয়েছে, যাতে সিরিয়াস ক্যান্ডিডেটস বা সিরিয়াস বিজনেসম্যানরাই সেখানে বিডিংগুলি করতে পারে। তার জন্য এই যে 30 কোটি টাকা এবং এই যে পরিবর্তনগুলি রয়েছে সেগুলি উনি এই পলিসিতে ইন্ট্রোডিউস করেছেন। আগস্ট 2021-এ এই পলিসির বিডিং হয় এবং সরকার তাতে অনেক টাকা পায় এবং সরকার সেই পলিসিটিকে সুপারহিট বলে। 17 নভেম্বর 2021 থেকে অফিসিয়ালি এই পলিসিটি ইমপ্লিমেন্ট করে, কিন্তু এই পলিসিটি ভালোভাবে কাজ করেনি। সরকার বলে এটা হয়নি কারণ 17 নভেম্বর 2021-এ এই পলিসিটি ইমপ্লিমেন্ট করার কথা ছিল, কিন্তু তার জন্য দিল্লি এলজির পারমিশনের প্রয়োজন পড়ছিল। তার ঠিক 2 দিন আগে দিল্লি এলজি তার মধ্যে 2টি কন্ডিশন লাগিয়ে দেন। দিল্লি এলজি যে কন্ডিশনগুলো লাগিয়েছেন, উনি বলেন যে এই শপগুলি ওপেন করার জন্য ডিডিএ এবং এমডিসির পারমিশনের প্রয়োজন পড়বে এই শপগুলা ওপেন কর, যার জন্য অনেক শপ ওনার্সরা এই পারমিশনগুলি পাননি এবং এই যে বিডিং তাতে অনেক এক্সপেন্স রয়েছে এবং অনেক চেঞ্জেস রয়েছে, আমি আগে এই ভিডিওতে বললাম, যার জন্য অনেক শপ ওনাররা ওদের লাইসেন্স সাইলেন্ডার করে দেন। এর জন্য দিল্লি গভর্নমেন্ট এই নিউ লিগার পলিসিটিকে ক্যান্সেল করে দেয় এবং 1 অগাস্ট 2022-এ আবার দিল্লির যে পুরনো লিগার পলিসিটি ছিল সেটাকে ইমপ্লিমেন্ট করে দেয়। এই যে পুরো ব্যাপারটা বললাম তাতে তো এটাই লাগছিল যে এই টেকনিক্যালি এই ব্যাপারটা এখানেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু তা হয়নি। স্ক্যাম তো এখন শুরু হয়েছে। পলিসি ক্যান্সেল হওয়ার ঠিক কিছুদিন আগে দিল্লি টপ এক্সিকিউটিভ অফিসার চিফ সেক্রেটারি নরেশ কুমার দিল্লি এলজিকে একটি চিঠি লিখেন এবং উনাকে বলেন যে দিল্লির এই যে নিউ লিগের পলিসি ছিল তাতে অনেক
অ্যাক্ট ভায়োলেশন হয়েছে, মানি লন্ডারিং হয়েছে এবং অনেক কারাপশনও সেখানে হয়েছে, যার জন্য দিল্লি এলজি 22 জুলাই 2022 দিল্লি এলজি সিবিআই প্রুবের রিকমেন্ডেশন দিয়ে দিয়েছেন এই নিউ লিগার পলিসিতে। 17 আগস্ট 2022 সিবিআই এফআইআর ফাইল করে এবং 15 জনকে অ্যাকিউজড বলে এবং সেখানে মনীষ সিসোদিয়া যে ছিলেন, যার আন্ডারে এক্সাইজ রেভিনিউ ছিল, উনার নামও সেই এফআইআরের মধ্যে থাকে। 19 আগস্ট 2022 সিসোদিয়ার বাড়িতে রেড হয়। 22 আগস্ট 2022 ইডি এই দিল্লি নিউ লিগার পলিসিতে মানি লন্ডারিংয়ের কেস ফাইল করে। তারপর এই কেসে যারা যারা অ্যাকিউজড ছিলেন সবাইকে অ্যারেস্ট করে এবং ফেব্রুয়ারি 2023 মনীষ সিসোদিয়াকে এই কেসে অ্যারেস্ট করা হয়। ইডি ফার্স্ট ক্লেম করেছে এই যে সব অনার্সরা, ওদেরকে ইডি সাউথ লবির নাম দিয়েছে। ওদেরকে ফার্স্ট ক্লেম করে যে সাউথ লবি 1000 কোটি টাকা দিল্লি গভর্নমেন্টকে দিয়েছে যাতে এই যে নিউ লিগার পলিসিটি সেটা ওদের ফেভারে থাকে। ইডির সেকেন্ড ক্লেম ছিল লং টার্ম কিকব্যাকের স্ট্যান্ডিং। আগে দিল্লির মধ্যে হোলসেলের মার্জিন ছিল 5%, সেটাকে বাড়িয়ে 12% করা হয়, কিন্তু ইডি সেটাকে একটি কনস্পিরেন্সি বলে। ইডি বলেছে যে সাউথ লবি যে 100 কোটি টাকা দিয়েছে তার মধ্যে থেকে 45 কোটি টাকা দিল্লি গভর্নমেন্ট বা আম আদমি পার্টি সেটা গোয়া ইলেকশন ক্যাম্পিংয়ে বিভিন্ন হাওয়ালা চ্যানেলের মাধ্যমে সেটাকে গোয়ার ইলেকশনে ক্যাম্পিংয়ে খরচ করেছে। এই যে এতগুলি কথা আমি বললাম সেগুলা কিন্তু এখনও প্রুভ হয়নি। আম আদমি পার্টির সিম্পল কোয়েকশন রয়েছে, যদি এই কথাগুলি সত্যি হয়ে থাকে তাহলে কেন ট্রায়াল শুরু হচ্ছে না, কেন এখনও কোর্টে সেগুলি প্রুভ হয়নি এবং কারো শাস্তি এখনও হয়নি। আম আদমি পার্টির সেই সিম্পল কোয়েকশনটি ছিল। এই ভিডিওটি যারা দেখছো সকলের মনে একটি কোয়েকশন থাকবে, যদি এইগুলি প্রুভ হয়নি বা কোর্টে তার কোনো প্রমাণ এখনও ইডি সিবিআই কেউ দেয়নি, তাহলে কেন মনীষ সিসোদিয়া, কেজরিওয়াল এবং অন্যান্যদের বেইল হচ্ছে না? কি কারণে তাদের বেইল হচ্ছে না এখনও, যদি সেই মামলায় কোনো প্রমাণ কোর্টে পেশ করা হয়নি? তার মেইন কারণ হচ্ছে পিএমএলএ। আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে আজকে আমরা আলোচনা করব পিএমএলএ কি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, পিএমএলএ এর অ্যাক্টে ইডিকে সেই পারমিশন বা সেই তাকত দেয় যে ওরা যে কোনো কেউকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারবে, ওদের বেইল ডিনাই করতে পারবে এবং ওদেরকে জেলের মধ্যে রাখতে পারবে। এই অ্যাক্টের মধ্যে যাদেরকে অ্যারেস্ট করা হবে তাদের আগে নিজেকে প্রুভ করতে হবে আই এম ইনোসেন্ট, আমি গিলটি নয়, তাহলেই সেখানে যাকে অ্যারেস্ট করবে তার বেইলের হবে এবং বেইলের চান্স থাকবে। এই যে অ্যাক্ট, সেই অ্যাক্টে আগে নিজেকে প্রুভ করতে হবে যে আমি ইনোসেন্ট রয়েছি, আমি কোনো গিলটি করিনি। সেই অ্যাক্টে যাদেরকে অ্যারেস্ট করবে তাদেরকে আগে নিজে সেটা প্রমাণ করতে হবে, তারপর বেইলের চান্স রয়েছে। যার জন্য কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া তাদের বেইলে প্রবলেম হচ্ছে। ওদেরকে এই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের মাধ্যমে অ্যারেস্ট করা হয়েছে, যার জন্য ওদের বেইলে এত প্রবলেম হচ্ছে। ফাইনালি সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের যে বেইল রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং উনাকে বলেছে যে আফটার ইলেকশন 2 তারিখে উনাকে আবার এসে নিজেকে অ্যারেস্ট করাতে হবে, এই বলে উনাকে বেল দিয়েছে। এবং ইডিকে সেই জিজ্ঞেস করেছে, কোয়েকশন করেছে যে যদি আপনারা জানেন যে উনি এতদিন ধরে যদি জানেন যে উনি এই স্ক্যামের মধ্যে ছিলেন,
তাহলে কেন ওনাকে এতদিন অ্যারেস্ট করা হয়নি এবং ইলেকশনের ঠিক আগে কেন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, সেগুলা ইডিকে সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে। আজকের এই ভিডিওতে আমরা মেন আলোচনা করলাম দিল্লি লেগের পলিসিটি কী ছিল, লিগের পলিসিটি কী ছিল এবং পিএমএলএ কী ছিল এবং কেন এই যে পিএমএলের আন্ডারে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বেইলে কেন প্রবলেম হচ্ছিল, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। এই ভিডিও থেকে যদি তোমরা কিছু ইনফরমেশন পেয়ে থাকো বা কিছু বুঝতে পারো, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে দেবে, যাতে যারা এই ইনফরমেশনগুলো জানে না তারাও এই ভিডিওটি দেখতে পারে এবং সেখান থেকে কিছু না হলেও নলেজ অর্জন করতে পারে। তো সকলকে থ্যাংক ইউ।